শহরের পাশেই একটি গ্রাম বিষ্ণুপুর। এখানকার মানুষজন খুব সরল ও সাধারণ। এই গ্রাম থেকে শহরে যাবার জন্য মাত্র একটি রাস্তা। এই রাস্তার মাঝেই আছে একটি সুন্দর ব্রিজ, যেটা দিনের বেলাতে যতটাই সুন্দর, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর। রতন বাজার করে বাড়ি ফেরার পথে শ্যামলের সাথে দেখা হয়। শ্যামল, তোর সেই ব্রিজের ঘটনার কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। কেন রে, কি হয়েছে? আবার নাকি সেই ব্রিজে অলৌকিক ঘটনা ঘটছে। ওইদিকে রাতে যেন ভুলেও যাস না। না রে, ওই ব্রিজের দিকে রাতে তো এমনিতেই কেউ যায় না। আচ্ছা, আমি আসি, পরে কথা হবে, অনেক কাজ আছে। রতন বাড়ির দিকে আসে আর ভাবে সেই ঘটনার কথা। বহু বছর আগে ওই ব্রিজে এক যুবকের হাতে খুন হয়ে যায় এক যুবতী মহিলার। তারপর থেকে সেই ব্রিজে ঘটে চলেছে একের পর এক অলৌকিক ঘটনা। গ্রামের মানুষ রাতে ব্রিজের ধারে কাছে যায় না। গ্রামবাসীরা বলে এখনও ওই ব্রিজে সেই যুবতী মেয়ের অতৃপ্ত আত্মা রয়ে গেছে। রাতে যে ব্যক্তি ওই ব্রিজের ওপর দিয়ে যায়, সে নাকি আর ফিরতে পারে না। এইসব ভাবতে ভাবতে রতন বাড়ি পৌঁছে যায়। বাড়িতে এসে সে তার স্ত্রীকে ডাকে। রতন খেয়ে নিয়ে একটু বিশ্রাম করে, তারপর কাজে বেরিয়ে পড়ে। রতন একজন ফেরিওয়ালা। রাস্তায় বিভিন্ন সামগ্রী বিক্রি করে সে তার সংসার চালায়। রতন রোদের মধ্যে তার জিনিসপত্র নিয়ে হেঁটে চলেছে, কিন্তু চিন্তার বিষয়, আজ তার একটি সামগ্রীও বিক্রি হয়নি। উহ, আজ বড্ড রোদ, আর ভালো লাগছে না। রতন খুব ক্লান্ত হয়ে পড়েছে, তার খুব জল পিপাসাও পায়। এই সময় সে এসে পৌঁছায় ব্রিজের কাছে। সে নদীতে নেমে জল পান করে। আহ, কি শান্তি! এবার একটা গাছের নিচে বিশ্রাম নেওয়া যাক। ব্রিজের একটু দূরেই ছিল একটি বিশাল লম্বা চওড়া গাছ, চারিদিক নিস্তব্ধ। এই তো দুপুর, এখানে একটু বিশ্রাম নেওয়া যাক, বিকেল হলে বাড়ি ফিরে যাব। রতন গাছের শীতল ছায়ায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল। বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেল, তবু রতনের ঘুম ভাঙে না। রাত অনেক হওয়ায় তার স্ত্রী খুব চিন্তায় পড়ে যায়। কোথায় গেল মানুষটা? সেই দুপুরে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরলো না। কোনো বিপদ আপদ হলো না তো? ঠাকুর, তুমি মানুষটাকে রক্ষা করো। আমার মনটা কেমন উতলা হয়ে পড়েছে। রাত তখন বেশ অনেকটা। হঠাৎ গাছ থেকে একটা ডাল ভেঙে পড়ল। সাথে সাথে রতনের ঘুম ভেঙে গেল। এত রাত হয়ে গেছে, কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। হ্যাঁ, এখন এখানে থাকা একদম নিরাপদ নয়, তাড়াতাড়ি বাড়ি চলে যায়। রাত হয়ে যাওয়ায় রতন চমকে উঠল। রতন একটু এগোতেই দেখল রাস্তার মাঝে কে যেন দাঁড়িয়ে আছে। রতন দেখে একটু ভয় পেল, কিন্তু সে সাহস করে বলল, কে তুমি? এত রাতে এখানে কি করছো?
রতনের কথাটা শেষ হতেই সেই মূর্তিটা রতনের আরও কাছে এগিয়ে আসে। সাদা কাপড় পরে একটা মহিলা দাঁড়িয়ে, মুখটা বীভৎস, হাতে একটা মোমবাতি, চোখ দিয়ে যেন আগুন ছুটছে। রতন দেখে খুব ভয় পেয়ে যায়। ভয়ে পিছন দিকে ছুটতে লাগলো। কিন্তু একটু যেতেই সেই অশরীরী হঠাৎ রতনের সামনে চলে আসে। ভয়ে আতঙ্কে রতনের সারা শরীর ঘামতে শুরু করে, চোখ কপালে উঠে যায়। ভয়ে ভয়ে বলে, আমায় ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রতনের কথায় কোনো কাজ হলো না, বরং সেই অশরীরী অতৃপ্ত আত্মা আরও এগিয়ে এলো। তারপর রতনের ওপর ঝাঁপিয়ে পড়ল। কাউকে ছাড়বো না আমি। একজন গ্রামবাসী শহর থেকে গ্রামে আসছেন গরুর গাড়ি করে। ব্রিজে এসে দেখে একটা লোক রক্তমাখা অবস্থায় পড়ে আছে। তৎক্ষণাৎ গ্রামবাসীদের খবর দেয়। গ্রামবাসীরা ছুটে এসে দেখে লোকটি আর কেউ নয়, তাদের গ্রামেরই রতন ফেরিওয়ালা। গ্রামের মানুষরা রতনের দেহ শ্মশানে সৎকার করতে নিয়ে যায়। সৎকার করে এসে গ্রামের সকলে জমা হয় এক জায়গায়। তাদের মধ্যে মোড়ল মশাইও আছেন। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। শ্যামল বলল, মোড়ল মশাই, এইভাবে আর অত্যাচার সহ্য করা যাবে না। একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। আগের মাসের ঘটনাটির কথা মনে আছে তো সবারই? হ্যাঁ, আগের মাসে ঘটেছিল একটা দুর্ঘটনা। আচ্ছা, আমি কিছু একটা করছি। আমি একজন বড় তান্ত্রিককে চিনি। আমি নিজে গিয়ে তার সাথে কথা বলে আসব। আজ তোমরা সবাই বাড়ি যাও, আমি তান্ত্রিকের কাছে যাব। মোড়ল মশাই, আপনি বিশ্রাম নিন, আমরা এখন আসছি। চলো গো সবাই। সবাই যে যার বাড়ি চলে যায়। ইতিমধ্যে দুপুর হয়েছে, সূর্য এখন মাথার ওপর। মোড়ল মশাই দুজন লাঠিয়াল নিয়ে তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য হাঁটা শুরু করলেন। মোড়ল মশাই ভাবছে সেই ফেরিওয়ালার কথা। সবাইকে খুব ভালোবাসত ছেলেটা, আর আজ সে আমাদের মাঝে নেই ভেবেই সর্বাঙ্গ আনচান করে ওঠে। এইসব ভাবতে ভাবতে তান্ত্রিকের কুটিরে এসে পৌঁছায়। সামনেই ফুলের বাগান। মোড়ল মশাই এসে দাঁড়াতেই তান্ত্রিক বলল, হে মূর্খ, ওই দিকে যাবি না একদম। কে তুই? এখানে কি করছিস? আমার বাগানের দিকে হাত বাড়ালে এক্ষুনি ভস্ম করে দেব। চলে যা এখান থেকে। আমায় ক্ষমা করবেন প্রভু, আমি আপনার বাগানের কোনো ক্ষতি করতে আসিনি। খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে, দয়া করে আমাদের সাহায্য করুন। বিপদ? কি বিপদ হয়েছে? আমাদের গ্রামের একেবারে দক্ষিণ প্রান্তে শহরে যাবার রাস্তা আছে। সেই রাস্তার মধ্যে আছে একটি ব্রিজ। সেখানে অনেক দিন থেকেই এক অতৃপ্ত আত্মার বাস। রাতে কেউ ওখান দিয়ে যেতে পারে না। কেউ যদি রাতে ওখান দিয়ে ভুলবশত যায়, তাহলে পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায়। কেউ বেঁচে ফিরতে পারে না। আমরা খুব বিপদে আছি, দয়া করে আমাদের সাহায্য করুন প্রভু।
এই সব কথা শুনে তান্ত্রিক অট্টহাস্য শুরু করে। তান্ত্রিকের এইরকম আচরণ দেখে মোড়ল মশাই ভয় পেয়ে যায়। প্রভু, আপনি এইরকম হাসছেন কেন? এইসব পেতনি কত দেখেছি, এরা আমার কাছে কিছুই নয়। দুবার ঝাড়ুর বাড়ি দিলে ঠিক পালিয়ে যাবে। এই ছোট কাজের জন্য তোরা আমার কাছে এসেছিস? চল দেখি কোথায় আছে তোদের সেই পেতনি। তান্ত্রিক কুটিরের ভিতরে গেল আর তার পুঁটলি নিয়ে এসে লাঠিয়ালদের হাতে ধরিয়ে হাঁটা শুরু করলো। আর কত দূর? আর একটুখানি, প্রায় এসেই গেছি। ঠিক সন্ধ্যের সময় তারা ব্রিজের কাছে এসে পৌঁছালো। আজকের সন্ধ্যাটা অন্য দিনের মতো লাগছে না। আকাশের চাঁদটি মেঘে ঢাকা। চাঁদের আলো না পড়ার কারণে চারিদিক অন্ধকার হয়ে গেছে। তোরা কেউ যাস না ওইখানে, তোরা এই দূরে দাঁড়িয়ে থাক, আমি যা করার করব। তান্ত্রিক যেই ব্রিজে উঠেছে ঠিক তখনই পেছন থেকে একটা মহিলার গম্ভীর স্বর ভেসে আসে। তান্ত্রিক পিছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। সে পুঁটলি থেকে একটা ঝাড়ু বের করে। কে তুই? সামনে আয়, আমি তোকে ভয় পাই না। তুই আমার কিছুই করতে পারবি না। পেছন দিকে ঘুরতেই দেখে সামনে দাঁড়িয়ে সেই অশরীরী আত্মাটা, তার বিভৎস রূপ নিয়ে। আবার এসেছিস? চলে যা এখান থেকে। আর কিছুক্ষণ থাকলে পরিণাম ভালো হবে না। চলে যা তাড়াতাড়ি। কি করবি তুই আমার? কিচ্ছু করতে পারবি না তুই। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তান্ত্রিকের গলাটা টিপে ধরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর তার নখ দিয়ে তান্ত্রিকের গোটা গায়ে আঁচড় কাটতে শুরু করে। তান্ত্রিক ওখানেই ছটফট করতে করতে মারা যায়। এই সব দৃশ্য দেখে মোড়ল মশাই আর তার দুই লাঠিয়ান দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে। কাউকে ছাড়বো না আমি। সকাল হতে না হতেই গ্রামবাসীরা মোড়ল মশাইয়ের বাড়িতে পৌঁছে যায়। ও আমাদের সবাইকে শেষ করে দেবে, ওর প্রচুর ক্ষমতা, কেউ ওর কিছু করতে পারবে না, ও সবাইকে মেরে ফেলবে। মোড়ল মশাই, আপনি বিশ্রাম নিন, আমরা এখন আসছি। চলো গো সবাই। শ্যামল আর সকল গ্রামবাসী ছুটে যায় সেই ব্রিজের কাছে। গিয়ে দেখে তান্ত্রিকের রক্তাক্ত দেহ পড়ে আছে ব্রিজের মধ্যে। এ তো তান্ত্রিক কি মেরে দিল? কেউ কি নেই যে আমাদের একটু সাহায্য করতে পারবে? এই আত্মার শক্তি প্রচুর, একে কেউ কিছু করতে পারবে না। সকল গ্রামবাসী নিরাশগ্রস্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর গ্রামবাসী অনেক তান্ত্রিকের খোঁজ করলেও কোনো তান্ত্রিক ওই ব্রিজে যাওয়ার মতো সাহস দেখায় না। এইভাবে কেটে যায় অনেকগুলি মাস। মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতে থাকে, আবার সব আগের মতো হয়ে যায়। গ্রামবাসীরা আর সমস্যা সমাধানের আশার আলো দেখতে পেল না। তারা নিরাশগ্রস্ত হয়ে পড়েছিল একেবারে। এমন সময় একদিন একটা ছেলের সাথে শ্যামলের দেখা হয়ে যায়। কে তুমি? আগে তো তোমাকে এই গ্রামে দেখিনি।
এই গ্রামে নতুন নাকি? আমার নাম রামু, আমি দূরের এক গ্রামে থাকি। ও আচ্ছা, বেড়াতে এসেছো যখন শুনে রাখো, গ্রামের দক্ষিণ প্রান্তে একটি ব্রিজ আছে। ব্রিজটি খুব সুন্দর, কিন্তু সেখানে তুমি যেন ভুলেও যেও না। কেন যাবে না? আপনি তো বললেন খুব সুন্দর তার দৃশ্য, তাহলে তো একবার যেতেই হবে। না, ওইদিকে একদম যাবে না, বিপদ হয়ে গেলে। বিপদ? কি বিপদ? ওই ব্রিজে একটা অশরীরী আত্মা আছে। ওই ব্রিজে অনেক মানুষের মৃত্যুর কারণ হয়েছে ওই অশরীরী আত্মা। তাই তোমায় ওইদিকে যেতে বারণ করছি, ওইদিকে গেলে বিপদ হবে। আত্মা আছে তো আপনারা তান্ত্রিক ডেকে পুজো পাঠ করে সেই আত্মাকে বিনাশ করেননি কেন? সেটার চেষ্টা কি আর করা হয়নি? সবই করা হয়েছে। তান্ত্রিককেও মেরে ফেলেছে সেই আত্মা। এই ঘটনা শুনে আর কোনো তান্ত্রিক আসতে চায়নি। প্রচুর ক্ষমতা সেই অশরীরী আত্মার, কোনো মন্ত্র কাজ করে না তার উপর। আপনি যখন বলছেন তখন আমি আর যাব না ওইদিকে। কিন্তু আপনি একটা কাজ করুন, আমার সাথে আমার গ্রামে চলুন। তোমার গ্রাম যাব কেন? আমাদের গ্রামের শ্মশানে একজন ভৈরব থাকেন। আপনি একবার ওনার সাথে দেখা করে আসেন, যদি উনি আপনার কোনো সাহায্য করতে পারেন। আচ্ছা, আমায় সেখানে নিয়ে চলো। শ্যামল আর রামু বেরিয়ে পড়ে। মাঠে মাঠে হাঁটতে হাঁটতে তারা একসময় ক্লান্ত হয়ে পড়ল। আর কত দূর যেতে হবে আমাদের? এই এসেই গেছি, আর একটুখানি। খানিক বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করলো। এক সময় তারা এসে পৌঁছায় সেই শ্মশানে। শ্মশানটি বেশ পুরনো, চারিদিকে গাছে ভর্তি। শ্মশানটির চারিদিকে চোখ ঘোরাতে ঘোরাতে দেখল সেই ভৈরব গাছের নিচে বসে ধ্যান করছেন। তিনি হঠাৎ বলে উঠলেন, হর হর মহাদেব। প্রভু, আমি পাশের গ্রাম থেকে আসছি, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তোদের গ্রামে একটা ব্রিজ আছে, আর সেখানে আছে এক অতৃপ্ত আত্মা। যে ওই রাতে ওই ব্রিজের দিকে যায় সে তাকে মেরে ফেলে। তোরা অনেক তান্ত্রিককে ডেকেছিলি, কিন্তু কেউ কিছু করতে পারে নাই। এমনকি একজন তান্ত্রিক মারাও গেছে, তাই তো? এটাই বলবি তো? প্রভু, আপনি এসব জানলেন কি করে? যা বললেন সবই সত্যি বললেন। হর হর মহাদেব, সবই মহাদেবের কৃপা। প্রভু, আমাদের সাহায্য করুন, অনেক দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। কথাগুলি শুনে ভৈরব আবার ধ্যানে বসে। শ্যামল আর রামু চুপচাপ সামনে বসে থাকে। অনেকক্ষণ পর তিনি তার চোখ খোলেন এবং বললেন, ওই মেয়েটার নাম ছিল রানী। বহু বছর আগে ব্রিজে একটি যুবক কোনো প্রেম ঘটিত কারণে তাকে খুন করে। তখন থেকেই ও প্রতিশোধের আগুনে জ্বলছে। তাই যে ওখান দিয়ে যায় তাকে মেরে ফেলে, এবং সে যাকে মারে তার সব ক্ষমতা নিজের মধ্যে শোষণ করে নেয়। এইভাবে এখন সে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। ওকে এমনি এমনি বিনাশ করা যাবে না। তাহলে এর উপায় কি? আর 2 দিন পর হবে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময় দিনের বেলা হয় অন্ধকার। ঠিক তখনই আমরা যাব সেই ব্রিজে। এমনি এমনি সে বেরিয়ে আসবে না, কারণ সে জানে সূর্যগ্রহণের সময় তার ক্ষমতা অর্ধেক হয়ে যাবে। আর যদি সূর্যগ্রহণের সময় বিনাশ করা না হয় তাহলে সে হয়ে উঠবে আরও শক্তিশালী। তখন তাকে বিনাশ করা প্রায় অসম্ভব।
এই সব কথা শুনে শ্যামল চিন্তায় পড়ে যায়। প্রভু, তাহলে তাকে বের করে আনার উপায় কি? একজন ব্যক্তিকে সেই খনি সাজিয়ে নিয়ে যেতে হবে তার কাছে। তার নিজের খনিকে দেখে সে আর লুকিয়ে থাকতে পারবে না। সে বেরিয়ে এসে ঠিক তাকে মারার চেষ্টা করবে, আর তখনই আমি তাকে বিনাশ করব। কিন্তু ছেলেটা যে সে হলে হবে না, তার ওপর ভৌতিক কোনো তন্ত্র কাজ করবে না, সেই রকম এক ব্যক্তি দরকার। এই সব কথা শুনে শ্যামল চিন্তায় পড়ে যায়। ভৌতিক তন্ত্র কাজ করবে না এমন ছেলে এখন সে কোথায় পাবে? এই রকম একজন ব্যক্তি আমি পাবো কোথায়? আমাদের গ্রামেই আছে সেই রকম এক ব্যক্তি। হ্যাঁ, আছে সদু। আচ্ছা, সদুকে আমি নিয়ে আসছি, ও আমার খুব ভালো পরিচিত। প্রভু, এইবারে ওই অশরীরী আত্মাকে বিনাশ করতেই হবে, না হলে পুরো গ্রামকে শ্মশানে পরিণত করে দেবে। চিন্তা করিস না, আমাদের পরিকল্পনা মতো সব কিছু হলে ওই আত্মার আর নিস্তার নেই। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এইসব কথার মাঝে রামু সদুকে নিয়ে শ্মশানে চলে আসে। কি হয়েছে? আমাকে এখানে নিয়ে এলে কেন রামু? সদু, আমরা একটা খুব বড় বিপদে পড়েছি, আর তুমি আমাদের সাহায্য করতে পারবে, তাই তোমাকে ডাকা হয়েছে। আমি আপনাদের কি সাহায্য করতে পারি? তোমার ওপর কোনো ভৌতিক শক্তি কাজ করে না, আমাদের গ্রামকে বাঁচাতে আর আত্মাকে ধ্বংস করার জন্য তাই তোমাকে দরকার। আমাদের সাহায্য করো, না হলে পুরো গ্রাম শ্মশানে পরিণত হয়ে যাবে। আচ্ছা, প্রভু যখন বলছেন, আমি আপনাদের সাহায্য করব। আজ হবে সূর্যগ্রহণ। গ্রামের মানুষরা আর একবার আশার আলো দেখছে। এইবারই শেষ সুযোগ। হাতছাড়া হয়ে গেলে আর সেই আত্মাকে ধ্বংস করা যাবে না, সে আরও শক্তিশালী হয়ে উঠবে। ইতিমধ্যে সূর্যগ্রহণ শুরু হলো। আস্তে আস্তে সূর্য ঢেকে যাচ্ছে, আর চারিদিক অন্ধকার হয়ে আসছে। ঠিক সেই সময় এসে পৌঁছালো সদু আর ভৈরব। সদু সেই খুনির ছদ্মবেশে আছে, সদুর হাতে ছুরি। সদু ব্রিজের উপর উঠে বলে, এই সেই জায়গা যেখানে আমি রানীকে খুন করেছিলাম। হা 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 হা। ভৈরব পাশে ত্রিশূল আর কাঁধে ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে। এইসব কথা শুনে সেই অশরীরী আত্মা থেকে থেকে ক্রুদ্ধ হয়ে উঠছে। ঠিক যখন পুরো সূর্যটা ঢেকে গিয়ে অন্ধকার ঘনিয়ে এলো, তখন শুরু হলো অশরীরী তাণ্ডব। একবার পিছনে ছুটছে, একবার সামনে। কে তুই? এমন করার মানেটা কি? আমাকে চিনতে পারছিস না? আমি রানী রে, রানী। যাকে তুই বহু বছর আগে খুন করেছিলি। হ্যাঁ, তুই আমাকে খুন করেছিলি। এবার তোকে আমি শেষ করে দেব। অশরীরী রেগে তার দিকে ছুটে যায়, কিন্তু তাকে ছুঁতে পারে না। আবার সে চেষ্টা করে, কিন্তু ছিটকে পড়ে যায়। ঠিক সেই সময় ভৈরব তার ত্রিশূলটি অশরীরী আত্মার দিকে ছুঁড়ে দেয়। সে দেখতে পেয়ে অদৃশ্য হয়ে যায়। ভৈরবকে আত্মাটা যেই আক্রমণ করতে যাবে, ঠিক তখনই ভৈরব তার ঝোলা থেকে ডুগডুগি বের করে বাজাতে শুরু করে। ওই শব্দে অতিষ্ঠ হয়ে যায় অশরীরী। বন্ধ কর এই শব্দ, বন্ধ কর। আবার আক্রমণ করার চেষ্টা করলে ভৈরব মন্ত্র পড়া সিঁদুর আর হলুদ তার দিকে ছুঁড়ে দেয়। তাতে অশরীরীর পুরো শরীর জ্বলতে শুরু করে।
জ্বলে গেল, জ্বলে গেল। ছাড়, ছাড় কিন্তু। সূর্যগ্রহণ শেষের দিকে তখনই ভৈরব ত্রিশূলটি আবার ছুড়ে দেয়। ফলে অশরীরীর বিনাশ ঘটে। সূর্যগ্রহণ শেষ হয়ে আবার চারিদিকে আলোকিত হয়ে ওঠে। আবার গ্রামে সব কিছু ঠিক হয়ে যায়, শান্তি ফিরে আসে, সকলে আনন্দে বসবাস করতে শুরু করে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।